হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কাইনোভা। মাধ্যমিক 2026 শুরু হতে আর মাত্র 12 দিন বাকি। ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক করে এগোচ্ছে, আর আমি জানি এই শেষ মুহূর্তে তোমাদের সবার মনেই একটু আধটু টেনশন কাজ করছে। কিন্তু ভয় পাওয়ার একদম কিচ্ছু নেই। তোমাদের প্রস্তুতিকে 100% মজবুত করতে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো। পরীক্ষার ঠিক আগে এই লাস্ট মিনিট সাজেশনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, তবে লাইফ সায়েন্সে ভালো স্কোর করা কেউ আটকাতে পারবে না। কোন কোন ছবি আঁকতে হবে আর কোন কোন বড় প্রশ্নগুলো এবার ছাড়লে চলবে না, সবটাই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলো আর সময় নষ্ট না করে কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। শুরুতেই বলে দিই যে আমি পিডিএফ অবশ্যই দিয়ে দেবো, কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ সেই পিডিএফে কোথা থেকে কিভাবে তোমরা পড়বে আর কোন কোন জায়গা তোমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। এই ভিডিওটা স্কিপ করবে না, না হলে কিন্তু মাধ্যমিক 2026-এর পেপার দিতে বসে তখন কিন্তু আফসোস করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের সাজেশনের পিডিএফ। আমি এক এক করে বলে দিচ্ছি যে কোথা থেকে কি পড়তে হবে। সবার প্রথমে আমাদের অধ্যায় 1, জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তার মধ্যে আমি উদ্ভিদের চলন এবং হরমোনকে একই জায়গায় রেখেছি। উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন কোনটি? কোনটা বৃদ্ধিজনিত চলন? আমাদের ট্রপিক চলন। একইভাবে রসস্ফীতিজনিত চলন কোনটা? আমাদের ন্যাস্টিক চলন। সাথে সাথে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কিছু উদাহরণ পড়ে নেবে। সামগ্রিক আবিষ্ট চলন, তাহলে কি আবিষ্ট? সামগ্রিক চলন মানে হচ্ছে গমন, তাহলে গমন কি হয়? ট্যাকটিক চলন। তার উদাহরণ ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এরা আমাদের গমন করতে সক্ষম। ঠিক আছে, এরকম ভাবে তোমরা এগুলো সব পড়ে নেবে। প্রবাহ গতি বা রোটেশন, আবর্ত গতি বা সার্কুলেশন, সিলিয়ারি চলন। কোনো প্রশ্নের যদি উত্তর না পারো আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। লাস্ট সময় আছে, এই সময়ের মধ্যে কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে চলবে না। যে প্রশ্নগুলো হচ্ছে না, অ্যান্সার কালেক্ট করো, করে নিয়ে মুখস্থ করে ফেলো। ঠিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেট আমি কিন্তু এখানে তোমাদের এনে দিয়েছি। সেই কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু আবার কোনো ছাঁটাই করতে যেও না। কোয়েশ্চেনগুলোকে রেডি করো, রেডি করে নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করো। আর একটা কথা আমি বলে রাখবো, দেখো, তোমাদের মধ্যে অনেকেরই পারসেপশন আছে যে আমার এখন অব্দি কিচ্ছু পড়াশোনা হয়নি, তাহলে কি আমি হুট করে একদম 90-তে 90 পেয়ে যাবো? না, এটা কখনোই পসিবল না। রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখো। তুমি যদি এখনো অব্দি কিচ্ছু না পড়ে থাকো, তাহলে তুমি 90-তে 90 পেতে পারবে না, কিন্তু তাহলে কি ভালো নাম্বার পেতে পারবো? হ্যাঁ, তোমার আন্দাজে তুমি কিন্তু অনেকটাই ভালো নাম্বার পেতে পারো। তোমার যদি এখনো এরকম অবস্থা থাকে যে তুমি 10-12 পাওয়ার যোগ্য, তাহলেও তুমি যদি এখন ওই 12-13 দিন ভালো করে পড়ো, এই সাজেশনগুলোকে রপ্ত করে ফেলো, তাহলে কিন্তু তুমি আরামসে 45-50 এরকম নাম্বারে চলে যেতে পারবে, যেটা কিন্তু তোমার কাছে অনেক বেশি। তাই নিজের প্রিপারেশনটাকে আগে জাস্টিফাই করো যে আমার প্রিপারেশন কত আছে, তার ভিত্তিতে তুমি তোমার টার্গেট বানাও যে আমাকে এত টার্গেট পেতে হবে। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রেখো না, তাতে নিজেই হার্ট হবে। এবং আহ, কি হয় ব্যাপারটা দেখো তো, যে কিছু কিছু কনসেপ্ট কিন্তু তোমার থাকতেই হবে। কারণ ধরো তোমাকে আমি সাজেশন দিয়ে দিলাম যে লিঙ্গ নির্ধারণের কথা। এবার লিঙ্গ নির্ধারণে তুমি সবকিছু জানো, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। এবার আগের বছরেই আমি যাদেরকে সাজেশন দিয়েছিলাম, একটা কোয়েশ্চেন এসেছিল যে একটা দম্পতি, তাদের 3 বার পর পর কন্যা সন্তান হয়েছে, তাহলে চতুর্থবার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? এরকম কোয়েশ্চেন। তখন এটা মাথায় আসতে হবে যে 3 বার বাচ্চা হয়েছে, হোক গে সে ছেলে হোক মেয়ে হোক, চতুর্থবার তো নতুন করে বাচ্চা তৈরি হচ্ছে, তাহলে 50% প্রবাবিলিটি হবে। তাহলে এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন। হাজার সাজেশন দিলেও কেউ এটা কখনো প্রেডিক্ট করতে পারবে না যে এরকম ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড কোশ্চেন কি করে আসবে। তার মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু বদলে যাবেই। উত্তরটা এই সাজেশনের মধ্যে থেকেই তুমি পাবে, কিন্তু সেই প্রশ্নটা কোন প্রশ্নের সাথে অ্যালাইন করছে সেটা বুঝতে গেলে কিন্তু অনেক সময় কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকার দরকার। যে ক্ল্যারিটিটা তার থাকবে না নিশ্চয়ই, যে সারা বছর পড়েনি। তাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের টুইস্টাম হয়ে যাবে। ঠিক আছে, তবুও এই সাজেশনগুলোকে তোমরা যদি রেডি করে ফেলো, তোমরা কিন্তু আরামসে 45 থেকে 50 নাম্বার স্কোর করে ফেলতে পারবে। কারণ এগুলো বড় কোশ্চেনের জন্য আমি দিচ্ছি, বাট এর থেকেই কিন্তু তুমি আবার অনেকগুলো শর্ট কোশ্চেনও পেয়ে যাবে, বা কিছু এমসিকিউ তুমি নিজের থেকেও করতে পারবে। ঠিক আছে, তো ওভারঅল তোমার নাম্বারটা কিন্তু যথেষ্ট ভালো এসে দাঁড়াবে। বোঝা গেল? তো চলো বাকি কোশ্চেন দেখে নেওয়া যাক। তারপর বলছে উদাহরণ দাও। এগুলো প্রত্যেকটার উদাহরণ দেখে নেবে বই থেকে। ঠিক আছে, বইতে যা এক্সাম্পল আছে সেগুলোই দেখবে, কোনো সহায়িকা বা এক্সট্রা ম্যাটেরিয়াল দেখার দরকার নেই। যাদের প্রিপারেশন ভালো নেই, যাদের প্রিপারেশন ভালো আছে তারা তো এক্সট্রা অনেক কিছুই করতে পারবে। তবুও আমি রেকমেন্ড করবো এই লাস্ট মোমেন্টে শুধুমাত্র টেক্সট বুকে স্টিক করো। আচ্ছা, তারপর কি বলছে? বন চাওয়ালের প্রকরণ চলনে ভূমিকা পালনকারী কোষটির নাম কি? কোষটার নাম কি? আমাদের পালভিনাস কোষ। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের লজ্জাবতী বললেও একই উত্তর দেবো আমি। তাও হচ্ছে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য লেখো, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। দেখো আমি এরকম কেন কোয়েশ্চেনটা সিলেক্ট করলাম, যেই আমি এর পার্থক্য পড়তে পারবো, পার্থক্যের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সংজ্ঞা, তাহলে আমার একবারে ট্যাকটিক চলনের সংজ্ঞা পড়া হয়ে যাবে, ট্রপিক চলনের সংজ্ঞা পড়া হয়ে যাবে, ন্যাস্টিক চলনের সংজ্ঞা পড়া হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টেই থাকে যে ট্যাকটিক চলন আমাদের সামগ্রিক চলন, তাহলে আমাকে যখন 1 নম্বরের কোশ্চেন দেবে যে সামগ্রিক চলন কে, তাহলে ট্যাকটিক চলন। ট্রপিক চলনের ঘরে লেখা থাকবে যে বৃদ্ধিজনিত চলন, তাহলে বৃদ্ধিজনিত চলন বললে কি বুঝবো? ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলনের ঘরে লেখা থাকবে রসস্ফীতি জনিত চলন, তাহলে আমি কিন্তু এখান থেকে যখন আমাদের এমসিকিউ এসিকিউ আসবে তখন আমি কোশ্চেন গুলো করতে পারবো। তাই কিন্তু এই পার্থক্যটা আমি দিয়েছি, তাই কিন্তু তোমরা 3 জনের পার্থক্য পড়বে। পরীক্ষা যদি কখনো পার্থক্য আসো, তাহলে 3 জনের একসাথে পার্থক্য আসবে না, হয় আসবে ট্যাকটিকের সাথে ন্যাস্টিক, না ট্রপিকের সাথে ন্যাস্টিক, এরকম ভাবে আসবে। বাট আমি তিনটে একসাথে কেন পড়তে বলেছি? যাতে আমাদের সমস্ত কোশ্চেন গুলো কভার হয়ে যায়। ঠিক আছে,
এরকম ভাবেই বাকি কোশ্চেনগুলো এগুলো পড়বে, এগুলো কিছু বলে দেওয়ার নেই। নাইট্রোজেন ঘটিত দুটি উদ্ভিদ হরমোনের নাম লেখো, কোনগুলো? আমাদের অক্সিন এবং আমাদের সাইটোকাইনিন। আর নাইট্রোজেন বিহীন আমাদের জিববারেলিন। ঠিক আছে, দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কৃত্রিম অক্সিন এবং তার কাজ। ঠিক আছে, উদ্ভিদ প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো, যে অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিনের উৎস এবং কাজ লেখো, কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের কৃত্রিম হরমোন কি কি কাজে লাগে, হরমোন উৎসেচকের পার্থক্য লেখো। এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদ চলনের থেকে কোয়েশ্চেন। এবার আসি আমাদের প্রাণী হরমোন। প্রাণী হরমোনের থেকে আমি কি কি পড়বো? প্রাণী হরমোনে আমাদের গ্লাইকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিস এই প্রক্রিয়াগুলো দিতে পারে, বা আমাদের 1 নম্বর 2 নম্বরে কোশ্চেন আসতে পারে। জিটিএইচ ও তার প্রকারভেদ সম্পর্কে যা জানো তাই লেখো। আমি যখন আমাদের প্রাণী হরমোন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটা কিন্তু বইতে ভুল লেখা আছে। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, সেটা দু প্রকারেরই হতে পারে, একটা এলএইচ আর একটা হচ্ছে আমাদের এফএসএইচ। ঠিক আছে, আইসিএসএইচ বলে কিছু হয় না, এবং প্রোল্যাকটিন তো এই ক্যাটাগরিতে পড়েই না। বাট আমাদের বই হিসেবে কিন্তু আমাকে এগুলো পড়তে হবে, যে আইসিএসএইচ এবং আমাদের পিআরএল, কিন্তু এটাই কিন্তু আমাকে এখন পুরো মাথায় রাখতে হবে, যে এটা আমাদের মাধ্যমিকে লিখে আসতে হবে, যে জিটিএইচ এই 4 প্রকার। আর এই 4 প্রকার থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস খুব বেশি আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু 1 নম্বর 2 নম্বর এরকম কোনো না কোনো কোয়েশ্চেন চলে যাবে, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে? বামনত্ব, ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র, গলগণ্ড, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, বহিঃচক্ষু গয়টার, এই 5টা রোগ কিন্তু ভালো করে পড়ে যাবে। এর কারণ কি, এর লক্ষণ কি, কোন হরমোন কম থাকলে হয়, আর তার লক্ষণ কি কি হয়। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভুগ্রন্থি বলে, অথবা আমাদের হাইপোথ্যালামাসকে কেন সুপ্রিম কমান্ডার বলে, এটা আসতে পারে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য, অন্তঃক্ষরা হচ্ছে অনাল গ্রন্থি, বহিঃক্ষরা হচ্ছে আমাদের সনাল গ্রন্থি। নিম্নলিখিত সকল প্রকার হরমোনের উৎসস্থল লেখো, এই হরমোনগুলো কোথা থেকে আমাদের তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তোমরা বলবে। আচ্ছা, দুটো হরমোন, একটা হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। কি? ভেসোপ্রেসিন আর একটা অক্সিটোসিন। এগুলো কিন্তু উৎপত্তি স্থল বললে কি বলবো? তাহলে বলবো হাইপোথ্যালামাস। এরা কিন্তু হাইপোথ্যালামাসে উৎপত্তি হয়, হাইপোথ্যালামাস। কিন্তু এরা সঞ্চিত বা স্টোরড হয় বা রিলিজ হয়, মানে ক্ষরণস্থল কোনটা এটা, সেটা কিন্তু এদের পশ্চাৎ পিটুইটারি। কি? পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এরা তৈরি হয় কিন্তু হাইপোথ্যালামাস থেকে, কিন্তু এরা ক্ষরণ হয় কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। হাইপোথ্যালামাসে তৈরি হওয়ার পর ওরা এসে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয় এবং সেখান থেকেই ক্ষরিত হয়। তাহলে এই দুটো হরমোন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে এই দুটো কিন্তু হাইপোথ্যালামাসে তৈরি হলেও আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, আচ্ছা বাদ বাকি তো আমি এখানে বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কি বলছে? নেক্সট আমাদেরকে বলছে যে ইনসুলিন ও গ্লুকাগনের দ্বৈত আচরণ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিপরীত দ্বৈত আচরণ বলতে এরা কিরকম বিপরীতমুখী কাজ করে। এই ইনসুলিন যে কাজটা করে, গ্লুকাগন দেখবে ঠিক অপোজিট কাজটা করে। তাহলে ইনসুলিনেরটা মনে রাখলেই গ্লুকাগনেরটা আমি কি লিখতে পারবো? অপোজিট করে দেবো শুধুমাত্র। থাইরক্সিন হরমোনের কাজ লেখো, যদি আমাকে বলে থাইরয়েড হরমোনের কাজ লিখতে, তাহলে একই উত্তর হবে, কারণ থাইরয়েড হরমোনের মধ্যেই মূলত আমরা T4 টেট্রা আয়োডোথাইরোনিন তাকেই কনসিডার করি, যেটা আমাদের থাইরক্সিন। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের থাইরয়েড হরমোন, এরকমই ধরবো। ঠিক আছে, থাইরয়েড হরমোন দু প্রকার, একটা হচ্ছে আমাদের T3, একটা হচ্ছে আমাদের T4, বাট আমাদের সিলেবাসে আমরা T4 টাকেই কনসিডার করি। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের উৎপত্তি স্থল এবং কাজ তুলনা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু এমসিকিউ এসিকিউ আসার চান্সেস রয়েছে। টেস্টোস্টেরনের উৎপত্তি স্থল এবং কাজ তুলনা করো, এগুলো বেঙ্গলি টাইপিং এর সময় এরকম একটু প্রবলেম হয়ে যায়, বুঝে নেবে যেটা উৎপত্তি লেখা আছে। ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্র থেকে কি কি পড়বে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? দেখো, আমি যখন পড়াই তখন আমি একটা কথা বলি, ধরো তোমার কাছে একটা ঝাঁটা রয়েছে। ঠিক আছে, এই ঝাঁটাটা টোটাল কি? ঝাঁটাটা হচ্ছে আমাদের একটা স্নায়ু বা নার্ভ। ঠিক আছে, এবং এই ঝাঁটার এক একটা একক কি, মানে ক্ষুদ্রতম অংশ কি? একটা ঝাঁটার কাঠি, সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন। তাহলে একটা স্নায়ুর একক কি? আমাদের এক একটা নিউরন বা স্নায়ু কোষ। আর স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু বলবো আমাদের স্নায়ু কোষ বা নিউরন। ঠিক আছে, তাহলে স্নায়ু কোষ বা নিউরন, এটা হচ্ছে আমাদের কি? গঠনগত কার্যগত একক। ঠিক আছে, এরপর আসছে আমাদের বলছে যে আমাদের রড কোষ কোন কোষ এবং অন্ধবিন্দু পিতবিন্দু। এই রড কোষ কোন কোষ মনে রাখার জন্য আমি একটা ট্রিক বলছি, যেটা আমাকে আমার স্যার শিখিয়েছিলেন। কি? আর রড কোষ মানে কি? আরওডি। তাহলে আর দিয়ে হচ্ছে আমাদের রাত্রি, আর দিয়ে কি আমাদের রাত্রি, অর্থাৎ অন্ধকারে দেখতে সাহায্য করে। এবং কোন কোষ কি লিখতাম আমি যদি হোয়াটসঅ্যাপে লিখতাম, তাহলে সিওএনই কোন কোষ লিখতাম, তাহলে সি দিয়ে কি আসবে? সি দিয়ে আসবে আমাদের কালার, অর্থাৎ বর্ণ চিনতে সাহায্য করে। তাহলে কোন কোষ আমাদের বর্ণ চিনতে সাহায্য করে এবং রড কোষ আমাদের রাত্রেবেলা মানে অন্ধকারে দেখতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এরপর প্রতিবর্ত ক্রিয়া বলতে পারে বা প্রতিবর্ত পদ দিতে পারে, তাহলে সেটা আমাকে জিজ্ঞাসা করবে। এবং কি কি প্রকার, অর্থাৎ অর্জিত নাকি আমাদের, মানে অর্জিত মানে কি? যেটা আমাকে শিখতে হয়েছে, আর একটা কি সহজাত, মানে যেটা আমি জন্মের পরেই পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই কিন্তু দু প্রকার। সেটা বহির্বাহী, অন্তর্বাহী, মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। টেক্সট বুকে যে কটা দেওয়া আছে সে কটাই আমি শুধুমাত্র পড়বো। সাঁতরার টেক্সট বুক ফলো করবে, সেখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে সে কটাই পড়ে যাবে। যদি সাঁতরার বই না থাকে, যেটা আছে সেটাই পড়ে নেবে আপাতত, প্যানিক করার কোনো দরকার নেই। ঠিক আছে,
আচ্ছা, সব থেকে ছোট সব থেকে বড় স্নায়ুর নাম লেখো, এটা পড়ে নেবে, ঠিক আছে? কারণ আমাদের সাঁতরাতে কিন্তু ওই জেনে রাখার মধ্যে দেওয়া রয়েছে এটা। মানুষের দেহে কর্টিক স্নায়ু থাকে 12 জোড়া থাকে। কতগুলো থাকে? 12 জোড়া। কি কি থাকে আমাদের? olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal, ঠিক আছে? তাহলে এই 12 জোড়া কিন্তু আমাদের থাকে, ঠিক আছে? এতগুলো কি আমি সবকটা মনে রাখতে পারবো? না, কোনো দরকার নেই। যার মনে আছে ভালো, যার মনে নেই এখন মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি এমনি বলে দিলাম। এর মধ্যে থেকে যে কটা এক্সাম্পল আমার এখানে দেওয়া রয়েছে সে কটা এক্সাম্পল আমি মনে রাখবো যে কোনটা অন্তর্বাহী, কোনটা বহির্বাহী, কোনটা মিশ্র স্নায়ু। কেন? কারণ আমাদের এমসিকিউ এসিকিউ তে কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের নিউরোট্রান্সমিটার, নিউরো হরমোন কি? উদাহরণ দাও, পড়ে নেবে। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? ওকে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, মানে মস্তিষ্কের বিভিন্ন যে অংশগুলো আছে তাদের অবস্থান এবং কাজ। এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসবে 2 নাম্বার 3 নাম্বারের, ঠিক আছে? 2 নাম্বারেরই আসার চান্সেস বেশি। তাহলে কি 2 নাম্বারের কোয়েশ্চেন এখান থেকে আসবে বলে পড়ে নেবে কিন্তু ভালো করে। তারপর হচ্ছে চোখের প্রতিটি অংশের অবস্থান ও কাজ। এটা এবার খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আগেরবার আমাদের চোখের ছবি এসছে, এবার চোখের ছবি আসবে না। তাহলে চোখ থেকে কি আসবে? চোখ থেকে আমাদের বিভিন্ন যে অংশ সেই অংশের কাজগুলো আসবে। তাহলে এইটা কিন্তু এবার খুব ভালো করে পড়বে। চোখের অংশ থেকে কিন্তু কাজ এবার দেবেই। ঠিক আছে? তারপর পড়বো আমরা একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি। ঠিক আছে? তারপর আমাদের এই যে দুটো পোর্শন, এই দুটো পোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ এটা আমাদের ফিজিক্যাল সায়েন্সেও আছে, লাইফ সায়েন্সেও আছে। তাহলে হয় লাইফ সায়েন্সে চলে আসবে, নয় ফিজিক্যাল সায়েন্সে চলে আসবে। কপাল ভালো থাকলে দু জায়গায় দেখা গেলো, অল্প অল্প চলে আসলো, ওখানে 2 এখানে 3, ঠিক আছে? হয়তো ফিজিক্যাল সায়েন্সে আসলো আমাদের উপযোজন ক্ষমতা মানে বর্ণনা করো, আর আমাদের জীবন বিজ্ঞানে আসলো যে মায়োপিয়া হলে কি হয়, এরকম কোয়েশ্চেন চলে আসলো, তাহলে আমার অনেক নাম্বার পেয়ে যাবো আমি। তাহলে এর জন্য কিন্তু আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে একটা 17 মিনিটের ভিডিও রয়েছে, ঠিক আছে? ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি উপযোজন, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, চোখের ছানি সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই করে নিতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর এই ধরনের কোয়েশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? যে শব্দ ছকের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক পথ দেখাও। যেরকম স্কুলে ছুটির ঘন্টা বাজলো তাহলে যেভাবে সাড়া দাও, দরজায় ঘন্টা বাজলে যেভাবে তুমি দরজা খুলবে, গরম জিনিসে হাত লাগলে লাগলে তুমি কি করো, ঠিক আছে? হাত সরিয়ে নাও। তাহলে এর জন্য আমরা বিভিন্ন শব্দ ছকের মাধ্যমে যে পথটা দেখাই, সেই স্নায়বিক পথটা তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। ঘটনা বদলে যেতে পারে, ওই যে বললাম এখানে কি এটা কনসেপচুয়াল প্রশ্ন, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি এটা করতে পারবেই না, কারণ এটা তো বুঝতে হবে না। তো তোমরা চেষ্টা করবে যেগুলো বুঝে নেওয়ার, না বুঝলে কিন্তু করতে পারবে না। কারণ আমি বলছি যে দরজায় মানে ঘন্টা বাজার শব্দ শুনলে তুমি কি করবে, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা অন্য কিছু দিতে পারে। তখন হয়তো বলতে পারে যে তোমার গরম জিনিসে হাতে ছ্যাঁকা লাগলে কি হবে, ঠিক আছে? তখন তো তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্নটারই উত্তর লিখতে হবে আমাকে, শুধু ঘটনাগুলো কিন্তু বদলে যাবে, ঠিক আছে? অবজেক্ট গুলো তো একই থাকবে। প্রথমে গ্রাহক, মাঝখানে স্নায়ু থাকবে, তারপর আমাদের সিএনএস থাকবে, তারপর আমাদের কি একটা স্নায়ু নিয়ে যাবে, তারপর কি আমাদের কারক কাজটা করবে। তাহলে এগুলোই তো আমাদের কনসেপ্ট, কিন্তু কখন কোন স্নায়ু লিখবো, আবার তোমার ওখানে ঘটনাগুলো যে বদলে দেবো, এগুলো তো হালকা হলেও বুঝতে হবে আমাকে। এই বোঝা জিনিসগুলো কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি চেষ্টা করবো হেল্প করার, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? কিরকম প্রতিবর্তক ক্রিয়া উল্লেখ করো, এইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কিরকম প্রতিবর্তক? তীব্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। আচ্ছা বলো তো, এম এস ধোনি কি জন্মানোর পর থেকে কি উইকেট কিপিং শিখে গেল? না। তাহলে কি ও প্র্যাকটিস করেছে, মানে অর্জন করতে হচ্ছে, তাহলে এটা কি অর্জিত। আচ্ছা, গান গাওয়া, অরিজিৎ সিং কি জন্মানোর পরেই গান করা চালু করেছিল? না, শিখতে হয়েছে, তাহলে কি অর্জিত। সাইকেল চালানো, জন্মানোর পরেই সাইকেল চালায়? না, তাহলে কি অর্জিত, ঠিক আছে? তন প্রাণের ইচ্ছা, এটা কি আমাদের জন্মগত বা সহজাত, ঠিক আছে? উজ্জ্বল আলোতে চোখ পড়লে চোখ বন্ধ হয়ে যায়, কেউ শেখাতে হয়েছে যে আমার আলো পড়লে চোখ বন্ধ করতে হবে? না, তাহলে এটা কি আমাদের সহজাত বা জন্মগত, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু আমাদের আসতে পারে। তারপর চলে আসে আমাদের গমন চ্যাপ্টারে। গমন চ্যাপ্টার থেকে কি কি পড়বো দেখে নেওয়া যাক। ক্ষণপথ, সিউডোপোডিয়া, অ্যামিবা, সিলিয়া, ফ্ল্যাজেলা এইসবের সাহায্যে যে প্রাণীগুলো গমন করে তাদের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, মাছের প্রতিটি পাখনার অবস্থান, সাঁতরাতে দেখবে একটা ছক করে দেওয়া আছে, সেখান থেকে অবস্থান এবং কাজ পড়বে, স্পেশালি কাজ, ঠিক আছে? গমনে মায়োটাম পেশি এবং পটকার ভূমিকা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু পড়বে। তারপর পায়রা, রেমিজেস ও রেকটিসেস পালকের সংখ্যা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উড্ডয়ন পেশির নাম লেখো, ঠিক আছে? মানুষের গমনে অন্তর্কর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী, অটলিট যন্ত্র এবং লঘু মস্তিষ্কের ভূমিকা লেখো। এটা কিন্তু দেখবে মানুষের যে দ্বিপদ গমন তার একদম লাস্টে ছোট করে একটা প্যারা লেখা আছে, ওখানটা ওই পোর্শনটা পড়ে নেবে। এটা কিন্তু 2 বা 3 নাম্বারে আমাদের আসবে, প্রেফারেবলি 2 নাম্বারে আসবে, ঠিক আছে? ওই লাস্টে গিয়ে দেখবে একটা জায়গায় লেখা আছে, সেই লাস্টের পোর্শনটা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? তারপর বলছে মানুষের অন্তর্কর্ণতে এন্ডোলিফে কোন কণিকা ভাসমান থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কততে আসবে? এটা আমাদের 1 নাম্বারে আসবে। ওই প্যারার মধ্যেই দেখবে এর উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমাদের ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন এইসবে অংশগ্রহণকারী মানব যে পেশিগুলো আছে তাদের নাম কিন্তু পড়বে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে? এমসিকিউ এসিকিউ। তারপর আমাকে বলছে মানুষের গমনে সচল সন্ধি ও সাইনোভিয়াল অস্থি সন্ধির ভূমিকা লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা কি করবো, এবার চলে যাবো আমাদের অধ্যায় 2 তে। অধ্যায় 1 হয়ে গেছে, অধ্যায় 2 তে আমাদের জিন ও জিনের বৈশিষ্ট্য এবং ক্রোমোজোম কি, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপর আমাকে বলতে পারে শব্দ সহ নিউক্লিয় জালক ক্রোমোজোম ডিএনএ আন্তঃসম্পর্ক উল্লেখ করো। দেখো আগেরবার দুটো আন্তঃসম্পর্কই চলে এসছে, ঠিক আছে, কিন্তু আমাদের এবার কিন্তু শব্দচিত্র সহ বলতে পারে। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু এবার ইম্পর্টেন্ট, যে শব্দচিত্র দিয়ে আমাদেরকে নিউক্লিয় জালক ক্রোমোজোম ও ডিএনএ এর মধ্যে আন্তঃসম্পর্ক করতে বলছে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু পড়বে ভালো করে। তারপর কি বলছে, যে মানুষের ক্রোমোজোম কয় প্রকার ও কি কি, হোমোগ্যামেট হেটেরোগ্যামেট কি, এগুলো পড়ে নেবে, এগুলো আসতে পারে। তারপর ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের যদি বড় কোয়েশ্চেন নাও আসে, তাহলেও কিন্তু আমাদের ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, এসএ কিউতে আসলো বা আমাদের এমসিকিউতে কোনো পোর্শন দিল, ঠিক আছে। তারপর আমাদের এনওআর এবং এর পুরো নাম, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। আমি অ্যান্সার এখন বলছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তারপর তোমরা পুরোপুরি দেখবে না, ঠিক আছে। তারপর আমাদের কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু, একবার ভালো করে পড়বে তাহলেই কিন্তু মনে থেকে যাবে। এখান থেকে ভালো করে পড়বে আমাদের সেন্ট্রোজোমের কাজ, ঠিক আছে। এবং এটা কিন্তু মাথায় রাখবে যে সেন্ট্রোজোম কিন্তু আমাদের উদ্ভিদ কোষে থাকে না, ঠিক আছে। যে কথাগুলো বলছি সেই কথাগুলো নোট করে নাও, দরকার পড়ে আমি যে পিডিএফটা দেবো সেটা প্রিন্ট আউট করে নিয়ে তার মধ্যে লিখে নাও দরকার পড়লে, ঠিক আছে। কারণ এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যেন তুমি যদি ভুলে যাও আর পড়ার সময় কোনো একটা জিনিস স্কিপ করে ফেলো, তাহলেই কিন্তু তোমার লস, ঠিক আছে। তারপর আমাদের ডিএনএ আরএনএ এর পূর্ণ নাম এবং পার্থক্য লেখো, পার্থক্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পার্থক্যের মধ্যেও স্পেশালি লাস্টে গিয়ে আমি তাদের যে উপাদানটা যখন পড়বো, তখন যে পিরিমিডিন পিউরিন যে বেস গুলো পড়বো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে কিন্তু ভাইটাল এমসিকিউ আসবে আমাদের, এমসিকিউ এসিকিউ, ঠিক আছে। তারপরে আমাদের হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আমাদের সদৃশ বিভাজন হ্রাস বিভাজন। দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে কোয়েশ্চেন গুলো না, এই কোয়েশ্চেন গুলো হালকা কনসেপচুয়ালি ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু রেডি থাকতে হবে। সদৃশ বিভাজন হ্রাস বিভাজন, যদি হ্রাস না হতো তাহলে মিওসিসে কি প্রবলেম হতো, এরকম কিন্তু কোয়েশ্চেন তখন ঘুরিয়ে দিতে পারে, তার জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। যখন আমরা মিওসিস করছি তখন কি হচ্ছে, 2n আমাদের ভাগ হয়ে n হয়ে যাচ্ছে, তাই তো হ্রাস বিভাজন বলছি। এবার এরকম যে n, ধরো এটা একটা গ্যামেট, ঠিক আছে, এটা শুক্রাণু, আর একটা আমাদের ডিম্বাণু তৈরি হয়েছে, তারা যুক্ত যখন হবে তখন তো আবার তাহলে 2n তৈরি হবে। এবার যদি এরকম হ্রাস বিভাজন না হতো তাহলে কি হতো, 2n একটা থাকলো আর একটা 2n দুটো মিললে তো তাহলে 4n হয়ে যেত, তাই তো। তাহলে কি সেটা সাস্টেন করতে পারতো, পারতো না। তাহলে এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে আমাদের মিওসিস যে হ্রাস বিভাজন না হলে তাহলে কি হতো, তাহলে না হলে কিন্তু তাহলে প্রজাতির অস্তিত্ব থাকতে পারতো না, জীবটা তৈরি হতে পারতো না ঠিক করে, ঠিক আছে। সে কিন্তু আমাদের সাস্টেন করতে পারতো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট বিভিন্ন, ঠিক আছে। যাই হোক, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। যাদের প্রিপারেশন খারাপ আছে এখনো অবধি, তাদের বেশি চিন্তা করার দরকার নেই। তুমি এটুকু মেনে নাও যে আমার প্রিপারেশনটা খারাপ, ঠিক আছে। তো এখন আমাকে এটা ভাবতে হবে যে আমি বেস্ট পসিবল আউটকাম কি করে পাবো, ঠিক আছে। আমার যদি এখন 10 পাওয়ার মতো প্রিপারেশন থাকে, তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আমি 40 45 কি করে পাবো। আমার যদি 20 অবধি থাকে, তাহলে আমি ভাববো যে আমি 50 নম্বর কি করে পাবো। আমার যদি 30 অবধি প্রিপারেশন থাকে, তাহলে আমি ভাববো যে আমি 60 কি করে পাবো। এরকম ভাবে নিজেকে ভাবতে হবে, এরকম না যে আমার 10 পাওয়ার প্রিপারেশন রয়েছে এই মুহূর্তে আর আমি ভাবছি যে আমি 10 দিনের মধ্যে কোনো ম্যাজিক করে ফেলবো আর আমি 90 পেয়ে যাবো, সেটা ভাবলে হবে না। কারণ পরীক্ষার হলে কিন্তু কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বেশ কিছু ক্ষেত্রে বদলে যাবে। এই কোয়েশ্চেন গুলোকে ট্যাকেল করার জন্য আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকার দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি, তারপরের কোয়েশ্চেন কোষ চক্রের গুরুত্ব, এটা কিন্তু এবছর আসার একটা চান্সেস রয়েছে, ঠিক আছে। বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো, এখান থেকে তো তোমরা কোয়েশ্চেন পাবেই পাবে, কোনো না কোনো দশা তো দেবেই, ঠিক আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজে কি হয়, এগুলো কিন্তু ভালো করে দশাগুলো পড়তে হবে। এখান থেকে কোনো আলাদা করে সাজেশন দেওয়া পসিবল না, তার কারণ হচ্ছে তোমরা যদি কোনো একটা দশা ছেড়েও দাও, তাহলে সেই কোয়েশ্চেন থেকে কিন্তু তুমি এসএ কিউ মিস করবে, এমসিকিউ মিস করে ফেলবে, ঠিক আছে, বা 2 নম্বরের কোয়েশ্চেন মিস করে ফেলবে, কারণ দশাগুলো সেপারেটলি দেবে, ঠিক আছে। এখান থেকে কি হবে, এরকম ভাবে টোটাল 5 নম্বরের কোয়েশ্চেন দেবে না, কিন্তু এখান থেকে এক একটা দশা দিয়ে সেটার উপর আমাদেরকে কিন্তু নাম্বার চেঞ্জ করে দেবে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিনট দশা কি এবং এখানে কোন কোষ থাকে। এখানে কিন্তু থাকে আমাদের নিউরন কোষ, ওই জন্য আমাদের যখন নিউরনের কোনো প্রবলেম হবে, যখন কোনো নার্ভ ড্যামেজ হয়ে যাবে, সেটা কিন্তু আর রিপেয়ার করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তারপর মিওসিস মাইটোসিসের পার্থক্য এবং প্রত্যেকটি দশার বিশেষ বৈশিষ্ট্য, ওই যে বললাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর আমাদের কি বিভিন্ন দশাগুলো আলাদা আলাদা করে দেবে, ঠিক আছে। আচ্ছা, উপরে তো আমাদের কোষ চক্রের দশা বলা ছিল, তার মানে আমাদের ইন্টারফেস মানে G1 G2 S এগুলোর কথা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। পরপর মনে রাখবে কিন্তু যে G1 আসছে, তারপর আমাদের S আসছে, তারপর আমাদের G2 আসছে, আমি বললাম বলে যে পরপর ভুলে যাবে সেরকম কোনো ব্যাপার না কিন্তু, হ্যাঁ, পরপর মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে কি বলছে, কোন দশায়, এই যে এরকম কোয়েশ্চেন চলে যাবে, কোন দশায় বেমতন্তু গঠন হয়, কোন দশায় স্টেম বডি গঠন হয়, কোন দশায় ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয়, ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কি কোয়েশ্চেন আসবে। তাই জন্য কোনো ফেজ বা দশা আমরা কিন্তু মিস করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনগুলো একই রকম, আমি আর রিপিট করছি না, ঠিক আছে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের সাইটোকাইনেসিস দিয়ে কোয়েশ্চেন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস রয়েছে। সাইটোকাইনেসিস না হলে কি হয়, সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। সাইটোকাইনেসিস না হলে কি হবে, ঠিক আছে। আচ্ছা,
তারপর কি? তারপর হচ্ছে আমাদের জনন চ্যাপ্টার। জনন চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু বেশি আসার চান্সেস আছে ৫টা ধাপ। কি? ৫টা আমাদের অযৌন জননের ধাপ। ঠিক আছে? যেরকম বিভাজন, কর্কোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন। তখন প্রত্যেকের জন্য কিন্তু আমি উদাহরণ দিয়ে অল্প, অল্প করে লিখে দেবো। পারলে ছবি এঁকে দেবো, তাহলে নাম্বার কাটার কোনো চান্সেস নেই। সবার তো ছবি আঁকতে পারবো না, কিন্তু যেমন বিভাজনের ছবি এঁকে দিতে পারবো। ঠিক আছে? খণ্ডীভবনের ছবি এঁকে দিতে পারবো। রাফলি যদি আমি একটু, একটু করে ছবি এঁকে দিই, আমার নাম্বার কাটার চান্সেস কিন্তু একদম 0 হয়ে যাবে। ঠিক আছে? এবং আরেকটা কোয়েশ্চেন কি? সেটা হচ্ছে আমাদের ফার্নের যনুক্রম। কি বললাম? ফার্নের যনুক্রম। ঠিক আছে? আমি রাফলি লিখছি। ঠিক আছে? ফার্নের যনুক্রম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো কোয়েশ্চেন কিন্তু আমাদের ৫ মার্কসের জন্য আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, কাটিং গ্রাফটিং করা হয় এরকম উদ্ভিদের উদাহরণ দাও। এক্সাম্পল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে? যেরকম এই এক্সাম্পল গুলো, যেগুলো আমাদের কি অঙ্গজ জননের বিভিন্ন এক্সাম্পল, বা আমাদের কি, যাই হোক, এই সমস্ত এক্সাম্পল গুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। আমি এক্সপ্লেন করছি না, এক্সপ্লেন করতে যাচ্ছিলাম, তারপর আবার আটকে গেলাম যে আর কি ভিডিও লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অনুবিস্তরণ। অনুবিস্তরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে কিন্তু দেখানোটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? রেখাচিত্র বললে কি করতে হবে? আমাকে এরকম তীর চিহ্ন, তীর চিহ্ন করে দেখাতে হবে। যদি কখনো বলে মানস মানচিত্র, তাহলে মানস মানচিত্র কোনটা বলো তো? যখন এরকম ভাবে দেখানো হয়। ঠিক আছে? একই জিনিস প্রায় ওগুলো। যদি কখনো এরকম দেয় না যে শব্দচিত্র, রেখাচিত্র, মানস মানচিত্র, সব একই রকম। ঠিক আছে? একই জাত ভাই সব। কোনো চিন্তা করার দরকার নেই। তারপর কি বলছে? ফার্নের যনুক্রম। আচ্ছা, ফার্নের যনুক্রম পড়লেই তার মধ্যে থেকে কিন্তু এই এমসিকিউ কোয়েশ্চেন গুলো সব করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপর খুব ভালো একটা কোয়েশ্চেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসার মতো, কি? স্বপরাগযোগ, ইতরপরাগযোগ উদ্ভিদের উদাহরণ দাও এবং এদের সুবিধা অসুবিধা লেখো। এবার এই সুবিধা অসুবিধা কিন্তু একটু বুদ্ধি করে পড়তে হবে। কিরকম ভাবে বুদ্ধি করে? ধরো তুমি স্বপরাগযোগের সুবিধা পড়লে, ওটাই দেখবে ইতরপরাগযোগের অসুবিধার মধ্যে কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে? আবার অপোজিটটাও কিন্তু ভ্যালিড। ঠিক আছে? তাহলে কিন্তু একটা পড়বে আর একটা কিন্তু একইভাবে ওরকম ভাবে ডিজাইন করে নেবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন দিয়েছে আমাদেরকে, বা আমরা কিন্তু টেস্ট পেপার খুললেই এরকম কোয়েশ্চেন পেয়ে যাই। ঠিক আছে? যদি কারোর মনে হয়ে থাকে, কি করে বিশ্বাস করবো এখান থেকে সাজেশন আসবে? কিচ্ছু না, নিজে থেকে ভ্যালিডেট করে দেখো। কোয়েশ্চেন গুলোকে গো থ্রু করো। গো থ্রু করার পর যেকোনো একটা টেস্ট পেপার খোলো, যেকোনো একটা পর্ষদের টেস্ট পেপার নাও, নিয়ে সেখান থেকে যেকোনো একটা পেজ স্কিম করো, দেখো কতটা সাজেশন পাচ্ছ তুমি। ঠিক আছে? 100% সাজেশন কখনোই পাবে না, কারোর থেকেই পাবে না। আমি লিখে দিতে পারি, কারণ কোয়েশ্চেন কে বানাচ্ছে কি করে জানবে? ঠিক আছে? কত পসিবিলিটি আছে। 11-এ উঠলে প্রবাবিলিটি পড়তে হবে। প্রবাবিলিটি কত যে আর কি কেউ জানবে সমস্ত কোয়েশ্চেন 90 নম্বরের? সম্ভবই না। তাহলে আমাদের সায়েন্সে এমনিও আমাদের কি ল্যাঙ্গুয়েজ বদলে যেতে পারে। তাহলে আমাদের তো সাজেশন কখনো 100% পসিবলই না। একটা সার্টেন লেভেল অব্দি কিন্তু সাজেশন কাজ করবে। এমসিকিউ কেউ সাজেশন দিতে পারবে না। হ্যাঁ, তোমাকে যদি এখন আমি 100টা এমসিকিউ করাতে থাকি এক একটা চ্যাপ্টারের উপর, তাহলে তো তার মধ্যে থেকে আমি কিছু এমসিকিউ পেয়ে গেলাম। ঠিক আছে? তবুও সেটা দেখা গেলো ল্যাঙ্গুয়েজটা বদলে দিল। ঠিক আছে? তাহলে আমাকে কিন্তু রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে যে আমি এতটা অব্দি হয়তো সাজেশন পাবো, তার বেশি না। এমন না যে 90 নম্বরই সাজেশন পেয়ে যাবো। সাজেশন কত পাবো আমি? 70, 75, এই অবধি। আচ্ছা, নেক্সট মুভ অন করি। নিষেক এবং এখানেও কিন্তু আমাদের রেখাচিত্র আসতে পারে একটা। রেখাচিত্র যখন আমি দাগাচ্ছি না, তাহলে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে এক্সাম, সেই এক্সামে কিন্তু রেখাচিত্র, শব্দচিত্র, মানস মানচিত্র এই ধরনের কোশ্চেন কিন্তু খুব বেশি দেয়। আর আজকাল কিন্তু বেশ কিছু থিঙ্কিং ওরিয়েন্টেড কোশ্চেন দেয়। যেরকম ধরো তোমাকে বলে দিল যে আর কি একজন শিশুর দৈহিক উচ্চতা কম, তাহলে কোন হরমোনের আহ, মানে কোন হরমোন কম ক্ষরণ হচ্ছে? তাহলে এটা ভাবার মতো কোয়েশ্চেন। তাহলে আমি তখন কি উত্তর দেবো? যে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এই হরমোনটার কম ক্ষরণ হচ্ছে বলে দৈহিক উচ্চতা কমে গেছে। তা এরকম কোশ্চেন কিন্তু এখন দেওয়ার প্রবণতা বেড়েছে। ঠিক আছে? বলে দিল যে কিছু ধরনের রোগ হয়েছে, এই রোগটা কি রোগ হতে পারে? ঠিক আছে? কোনো জল দূষণ ঘটিত রোগ না শব্দ দূষণ ঘটিত রোগ, এরকম বলে দেয়। বলে যে একটা স্টুডেন্টের তার পড়াশোনায় মনোযোগ বসছে না, তাহলে কোন দূষণের কারণে এটা হতে পারে? তাহলে তখন ভাবতে হবে যে মনোযোগ হারিয়ে যায় কখন? যখন শব্দ দূষণের মাঝে সে বেশি থাকে, তাহলে শব্দ দূষণ হবে। এরকম ভাবার মতো প্রশ্ন কিন্তু এখন দেওয়ার একটা ট্রেন্ড হয়েছে। ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেনের জন্য কিন্তু আমাদেরকে কনসেপ্ট স্ট্রং রাখতে হবে। কি করে হবে? যে টপিকগুলো বলে দিয়েছি এই টপিকের থেকে যাবে, টপিকগুলো কনসেপচুয়ালি পড়ে নাও, যাদের প্রিপারেশন ভালো আছে। আচ্ছা, তারপর আমাদের মানব বিকাশ বা বৃদ্ধি বিকাশ যে আমাদের চ্যাপ্টার, সেখান থেকে কি কি পড়বো? এই 3টে কোয়েশ্চেন। শুষ্ক ওজন কি? চান্সেস কম আসার চান্স। এটা আমাদের আসার চান্স বেশি যে বৃদ্ধি বিকাশের সম্পর্ক কি, তবুও আসার চান্স কম আছে। পড়বো কোনটা? পড়বো মেইনলি আমাদের মানব বিকাশের প্রত্যেকটা দশা, মানে আমাদের পরপর যে দশাগুলো আছে সেই দশাগুলো একবার করে পড়ে নেবো। একদম নিজের লাইফের সাথে রিলেট করতে পারবো। ঠিক আছে? বার্ধক্যটা আমাদের এখনো আসেনি, ওটা দাদু ঠাকুরদার কথা ভাববো। পরিণতিটাও একটু পড়লে মোটামুটি বুঝে যাবো। ঠিক আছে? তো আমরা কি করবো? আমাদের দশাগুলোকে জাস্ট পড়বো যে কোনটা কত, বয়সগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, তাদের কি কি হয় একটু মনে রাখার চেষ্টা করবো। বিশেষ করে কিন্তু তোমরা এখান থেকে বয়স সন্ধিটা পড়বে, কারণ বয়স সন্ধি থেকে কিন্তু আমাদের বেশি কোশ্চেন হয়। ঠিক আছে?
বলে দেবে যে একটা মানুষের যে অস্থি সন্ধিগুলো আছে বা হাড় রয়েছে সেগুলো দুর্বল হয় কখন থেকে, বা পেশিগুলো দুর্বল হয় কখন থেকে, বার্ধক্য থেকে। তাহলে এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর আমাদের অধ্যায় 3-এ চলে আসি আমরা। অধ্যায় 1 আর 2 হয়ে গেল, এবার 3 নাম্বার কি, প্রকরণ মিউটেশন কাকে বলে, প্রকরণের কারণগুলি কি, মানুষের দুটো প্রকরণগত অস্বাভাবিকতার উদাহরণ দাও, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। সংকরায়ন কি, কি কি প্রকার পড়ে নেবে। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রকট কোনটা আর প্রচ্ছন্ন কোনটা। 7টাতে একটা ছক করে দেওয়া আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এখান থেকে কিন্তু আমাদের অল ফরম্যাটে আমাদের কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। তারপর মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, অল ফেভারিট টাইম কোয়েশ্চেন, ঠিক আছে। সবসময় কিন্তু এই কোয়েশ্চেনটা এভারগ্রিন থেকেছে আমাদের। তারপর মেন্ডেলের সাফল্যের কারণ কি, এটাও আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, অনুপাত, এই অনুপাত কিন্তু বারবার আমাদের পরীক্ষায় আসে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বংশগতি আমাদের কিন্তু একটা কনসেপচুয়াল জায়গা, ঠিক আছে। তাই বংশগতি থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ বদলে বদলে কোয়েশ্চেন আসবেই, তাই কনসেপ্ট কিন্তু এখানে একটু হলেও স্ট্রং থাকতে হবে। থেকে একটা ওয়ান শট করে নাও, যেটুকু টাইম আছে একটাই চ্যাপ্টার এখন ওয়ান শট করো, সব চ্যাপ্টারের ওয়ান শট করার সময় নেই এখন। এই মুহূর্তে তুমি যদি বসে বসে ক্লাস করো তাহলে পড়বে কে? একটাই চ্যাপ্টারের ওয়ান শট করতে বলছি আমি, সেটা হচ্ছে বংশগতি এবং জিনগত রোগ। কারণ এটা কিন্তু একটা কনসেপচুয়াল চ্যাপ্টার, আমি যখনই পড়াই তখন আমি সবসময় জোর দিই যেন জিনিসটা কনসেপচুয়ালি স্ট্রং হয়, ঠিক আছে। আর সেটাই কিন্তু তোমাদের করা উচিত। বংশগতিতে কিন্তু একদম মুখস্থ বিদ্যার উপর সমস্ত কিছু চলবে না, কারণ না বোঝা থাকলে কিন্তু কোয়েশ্চেন যদি আমার ল্যাঙ্গুয়েজ বদলে দেয় তাহলেই ট্র্যাপে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেরকম এই কোশ্চেনগুলো বিভিন্ন জেনোটাইপ, কোন জেনোটাইপ আসবে কে জানে, কেউ জানেন না। তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে এরকম যে কোনো জেনোটাইপ আমাদের যেন দিয়ে দিক, সেখান থেকে যেন আমি ফিনোটাইপ নির্ণয় করতে পারি, কত প্রকার গ্যামেট তৈরি হয় সেটা যেন আমি নির্ণয় করতে পারি। এগুলো বুঝতে হবে, শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, চেকার বোর্ড একইভাবে, ঠিক আছে। আবার যেমন ধরো তোমাদের এখান থেকে এই কোশ্চেনটা তুমি কোনোভাবেই মিস করতে পারবে না, কেন? কারণ ধরো তোমার একটা কোশ্চেন থাকলো যে আমাদের বংশগতির কোশ্চেন, যে আমাদের একটা দ্বিসংকর জনন দিল, দ্বিসংকর জনন দিয়ে বললো যে এখানে কত অনুপাত হবে বা কি হবে, সেগুলো বার করো। তারই অরে কি থাকবে বলতো, তার অরে থাকবে আমাদের জিনগত রোগের কোশ্চেন। জিনগত রোগের কোশ্চেনটাও কেমন থাকবে, জিনগত রোগের কোশ্চেন থাকবে যে একটা বর্ণান্ধ মা রয়েছে, তার একটা স্বাভাবিক পিতা রয়েছে, তাহলে তাদের বাচ্চাদের মধ্যে কেমন ভাবে এই রোগটা ছড়াতে পারে, মানে তার কত অনুপাত আছে, প্রবাবিলিটি আছে, সেগুলো আমাকে বার করতে দেবে। তাহলে আমাকে এখানেও আমি যে চক্করে পড়বো, এখানেও সেই চক্করে পড়বো, তাহলে আমি কিন্তু একটা 5 মার্কসের কোশ্চেন আমি কিন্তু ছাড়তে পারবোই পারবো না। তাহলে আমাকে কিন্তু কনসেপ্ট স্ট্রং করতে হবে, তার জন্যই কিন্তু আমাদেরকে বলছি যে বংশগতি চ্যাপ্টারটা যেন তোমাদের একদম রেডি থাকে, যেন এই চ্যাপ্টারটা তোমাদের কনসেপচুয়ালি স্ট্রং থাকে, ঠিক আছে। এবং সাথে সাথে বেশ কিছু থিওরিটিক্যাল কোশ্চেন তো আমি বলে দিচ্ছি, যেগুলো আসবেই আসবে। যেরকম আমাদের পৃথকীভবন সূত্র এবং স্বাধীন সঞ্চালন সূত্র, এই সূত্রটা কিন্তু আমাদের আসবেই আসবে। এই দুটো সূত্রই কিন্তু আবার ঘুরিয়ে বলতে পারে যে এক সংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্র পেয়েছিলাম, দ্বিসংকর জননের সূত্র থেকে কোন সূত্র পেয়েছিলাম, সেটা আমাকে বর্ণনা করো, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল। এবার আসি আমাদের জিনগত রোগ থেকে কি পড়বো, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়ার প্রকারভেদ এবং অটোজোমাল এবং সেক্স ক্রোমোজোমাল যে জিন তার মিউটেশনের ফলে সৃষ্ট রোগের উদাহরণ, ঠিক আছে। এগুলো এইটুকু পার্ট পড়লেই কিন্তু আমাদের মার্কস এসে যাবে। এবার এটা দেখতে যেটুকু শর্ট মনে হচ্ছে তত শর্ট এটা না, কারণ কি আমাদের হিমোফিলিয়া থেকে ওই যে ওরকম আমাদের চেঞ্জ করে দেবে, বলবে যে একজন বর্ণান্ধ আমার একজন বাহক আর একজন হচ্ছে স্বাভাবিক, তাহলে তাদের ছেলে মেয়ের মধ্যে কত পার্সেন্ট যাওয়ার চান্সেস রয়েছে, এরকম কোয়েশ্চেন আসবে তো এখান থেকে, ঠিক আছে। তাহলে এই টু হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আর ওরকম কিন্তু আমাদের লজিক্যাল কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে চলে আসি অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ কি আছে আমাদের, অভিব্যক্তি অভিযোজন। অভিব্যক্তি শব্দের অর্থ কি, রাসায়নিক বিবর্তনবাদ তত্ত্বকার। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে আমাদের কোন তত্ত্বকার, ঠিক আছে। তাহলে তত্ত্বের প্রবক্তা, এই জিনিসগুলো আমি যেখানে যেখানে পাবো আমি কিন্তু ভালো করে পড়ে রাখবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের যত তত্ত্বের প্রবক্তাগুলো আছে সেই তত্ত্বের প্রবক্তাগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। কুয়াসার্ভেট কে, কার মানে প্রবর্তন, আমাদের মাইক্রোস্ফিয়ার তত্ত্বটা কে দিয়েছিল, এরকম বিভিন্ন কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের আসবে, ঠিক আছে। প্রোটোসেল কি, মিলার রুলের পরীক্ষাতে আমাদের অনুপাত কত ছিল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এই একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, আমাদের ল্যামার্ক ও ডারউইনের তত্ত্বগুলো কি ছিল। এবার তোমরা বলবে আমি দুটো তিনটে তত্ত্ব পড়ে নেবো, না, তোমরা সবকটা তত্ত্ব অন্তত একবার গো থ্রু করবে, ঠিক আছে। কেন? কারণ তোমাদেরকে আলাদা করে ওই তত্ত্বগুলোই কিন্তু 2 নাম্বার, 3 নাম্বার বা 5 নাম্বারের জন্য দেবে, ঠিক আছে। বলতে পারে যে ল্যামার্কবাদ আলোচনা করো, তাহলে 5 নাম্বার আসলো। কিন্তু ওইখান থেকে যে পয়েন্ট গুলো আছে, ওই পয়েন্ট গুলো আলাদা করে তোমাকে 2 নাম্বার দিতে পারে, যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটা কার, সেই সূত্রটা ব্যক্ত করো। বোঝা গেল? তাহলে এরকম জিনিসগুলো কিন্তু আমাদের আসবে। এখানে সূত্র দুটি না, এটা সূত্রটি ব্যক্ত করো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ঘোড়ার বিবর্তনের ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে দেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নাম্বারের জন্য দেবে এরকম ধাপগুলো এরকম ভাবে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য লেখো। দেখবে সাঁতরার বইতে একদম শেষে আছে বৈশিষ্ট্যটা ছোট্ট করে দেওয়া, ঠিক আছে। পুরো বৈশিষ্ট্য লিখবে না কিন্তু, আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে। ওই যে ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য বলেছে, ঠিক আছে, তাহলে ওটা কিন্তু একদম লাস্টে ছোট্ট করে দেওয়া আছে, সেটা পড়বে শুধুমাত্র।
ঠিক আছে? আচ্ছা, তারপর খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন কি সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ অথবা আমাকে আসবে অভিসারী অপসারী বিবর্তন। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুব ভালো করে কিন্তু এটা পড়ে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? বায়োজেন সূত্র। আচ্ছা, তিমির, ফ্লিপার, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা এগুলোর মধ্যে কি সম্পর্ক? এরকম যুক্তি দেওয়া কোয়েশ্চেন কিন্তু আমাদের কাছে খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই যে এই পার্টটা না আছে আমাদের যেটা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের পার্ট থেকে কিন্তু এই বছর আমাদের কোয়েশ্চেন আসার খুব চান্সেস রয়েছে। ঠিক আছে? তাহলে এই হৃৎপিণ্ডগুলো কার ৪ টে প্রকোষ্ঠ আছে, ঠিক আছে? কার ভেনাস হৃৎপিণ্ড, কার দ্বিচক্রী হৃৎপিণ্ড এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে? আচ্ছা। এবার চলে আসি তাহলে আমাদের অভিযোজন চ্যাপ্টারে। অভিযোজনের পার্টটায় কি আছে? অভিযোজনের পার্টে আমরা পড়বো অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে পার্থক্য। পার্থক্যটা পড়লেই আমি এদের মধ্যে সম্পর্কটাও গঠন করতে পারবো চাইলে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক দিলেও আমি ওটাকেই বানিয়ে লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার এর এক্সাম্পল কিন্তু খুব ভালো করে পড়বে। ৩ টে যে ক্যাটেগরি ছিল, একটা অঙ্গসংস্থানগত, একটা শারীরবৃত্তীয়, একটা আচরণগত, তার এক্সাম্পল গুলো আচ্ছা, তারপর এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মৌমাছির নৃত্য খুব ইম্পর্টেন্ট। এগুলো সবই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু পড়ে ফেলবে। ইম্পর্টেন্ট বলেই তো দিয়েছি না, এটা তো সাজেশন। এই সাজেশনের উপর যেন আবার সাজেশন বানাতে যেও না। ঠিক আছে? আচ্ছা, কেউ হয়তো তোমাকে বলতে পারে লাস্ট মোমেন্টে এসে এই ৫টা প্রশ্ন পড়ে নাও, এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, কিছু কিছু পোর্শন আছে যেখান থেকে হয়তো এই কোয়েশ্চেনটা থাকবে, এরকম কনফার্ম থাকে। যেরকম তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াতে আমি একটা শর্টস দিয়েছিলাম যে এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন আসেই আসে। তো এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকে, বাট এরকম ফলস ক্লেমের মধ্যে কিন্তু পড়বে না একদমই, যে আর কি এই ৫টা কোয়েশ্চেন করে নাও তাহলে এর মধ্যে থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমরা ছোট মানুষ, তোমাকে দিয়ে সবাই বিজনেস করে চলে যাবে, কিন্তু তোমার তো পরীক্ষা তাহলে কি বলবো, বলতে পারবো না যেটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর চলে আসি আমাদের ৫ নম্বর অধ্যায়। এবার এই ৫ নম্বর অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল, কারণ এখানে কিন্তু আমাদের দুটো ৫ মার্কসের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের নাইট্রোজেন চক্র যেটা, সেটা কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? কি বললাম, নাইট্রোজেন চক্র আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নাইট্রোজেন চক্রের বিভিন্ন যে ধাপ রয়েছে, নাইট্রোজেন চক্রের যে শব্দ ছকটা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্র একদম ভালো করে একদম রেডি করে ফেলো টেক্সট বুক থেকে। এতগুলো স্টার মেরে দিলাম। তাহলে নাইট্রোজেন সংবন্ধনকারী আমাদের যে স্বাধীনজীবী, বিন্ধ্যজীবী, ব্যাকটেরিয়া, শৈবাল, এসব উদাহরণগুলো ভালো করে পড়ো। তারা কি করে সেটা ভালো করে পড়ো। ঠিক আছে? তার নামটা কি, এরকম যে কোয়েশ্চেন গুলো কি আমাকে দিতে পারে, সেই কোয়েশ্চেন গুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে। আবার হয়তো বলতে পারতো যে এই গোত্রটা কি উদ্ভিদদের, ঠিক আছে? এই নামটা দিয়ে বললো যে গোত্রটা কি, সেরকম কোয়েশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, বারবার উত্তর বলতে ইচ্ছা করে, তারপর ভাবি যে না থাক, বলতে হবে না। তারপর হচ্ছে নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রের এই যে তাৎপর্য, গুরুত্ব, নাইট্রোজেন চক্র আমাদের পুরো গুলে খেয়ে ফেলো। এবার নাইট্রোজেন চক্র থেকে তোমরা কোয়েশ্চেন পাবেই পাবে। আচ্ছা, তারপর চলে আসি আমাদের পরিবেশ দূষণ ও সমস্যা। পরিবেশ দূষণ থেকে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ পড়বে, তাহলে একবারে আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোরই কাজ হয়ে যাবে। কি কি এটা বলে দিই অন্তত, আমার নাহলে পোষাবে না। CH4, আমাদের হচ্ছে CFC, আমাদের হচ্ছে O3, তারপর আমাদের হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে? আর একটা কি বেঁচে গেল? হ্যাঁ, N2O বেঁচে গেল। তাহলে এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তারপর এই ফুল ফর্ম গুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপর SPM কি? SPM খুব ইম্পর্টেন্ট, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে? প্রবেশ করলে কি কি রোগ হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আমাদের এই যে কোন কোন জিনিস মানব দেহে প্রবেশ করলে কি কি রোগ হয় সেগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই পার্টগুলো পড়বে। ঠিক আছে? তারপর আমাদের শব্দ দূষণটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? শব্দ দূষণটা না ভালো করে পড়বে। আমার মনে হয় শব্দ দূষণ থেকে কোয়েশ্চেন দেওয়ার এবার একটা চান্সেস রয়েছে। বাকি এগুলো এরকম ভাবে পড়তে পারবে। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে যে DDT অর্থাৎ আমাদের কি জৈব অভঙ্গুর পদার্থ যখন প্রবেশ করে একটা জীব শৃঙ্খলে, জীব শৃঙ্খল নাম শুনলেই কি বুঝবে? আমাদের জীব বিবর্ধন। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এছাড়া আরেকটা কি, ইউট্রোফিকেশন, শৈবাল ব্লুম। ইউট্রোফিকেশনের জন্য আমাদের কি শৈবাল ব্লুম দেখা যায়, সেটা কিন্তু আমরা ভালো করে পড়বো। সাথে আমরা অ্যাসিড বৃষ্টি পড়বো ভালো করে। ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন পড়লে একবারে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটোরই কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে। এই পার্টটা আমাদের খুবই থিওরিটিক্যাল পার্ট, আমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। এখান থেকে কোন সংরক্ষণ কিভাবে হয়, কোন জায়গায় কোন প্রাণীর সংরক্ষণ হয়, সেগুলো কিন্তু আমাদের এক্সাম্পল আসবে। তার জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে। ব্রড কোশ্চেন যদি নাও আসে, শর্ট কোশ্চেন কিন্তু ভরে ভরে আসবে, তাই আমাকে কিন্তু রেডি থাকতে হবে। আমাদের ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। এক্স মানে কি? এক্স কি হয়? যে তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে এক্স মানে কি? যে নিজ বাসস্থান ছেড়ে যখন প্রাণীটাকে সংরক্ষণ করছি, অর্থাৎ আমি চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে? আর ইনসিটু মানে কি? যখন তার কাছেই আছে, মানে নিজ প্রাকৃতিক অবস্থানে তাকে আমি পাহারা দিয়ে তাকে আমি সংরক্ষণ করলাম। ঠিক আছে? তাহলে এক্স মানে ছেড়ে চলে যায়, অর্থাৎ নিজের যে প্রাকৃতিক বাসস্থান সেটাকে ছেড়ে আমি অন্য কোথাও নিয়ে গিয়ে প্রাণীগুলোকে সংরক্ষণ করছি। এরকম ভাবে মনে থাকবে তো এবার? ব্যাস। আচ্ছা, এইসব ওষুধপাতিগুলো ভালো করে পড়বে, যে কোনটা কি ভেষজ ওষুধ, কোথা থেকে কি ব্যবহার করা হয়। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে পড়বে। তারপর আমাদের এই ফুল ফর্ম টুল ফর্ম পড়বে ভালো করে, আর এখান থেকে এক্সাম্পল পড়বে। ঠিক আছে? এগুলোই বলার ছিল। ব্যাস। সব থেকে ইম্পর্টেন্ট কি আমাদের ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো রিজার্ভেশন। এখানে তরল নাইট্রোজেনের তাপমাত্রা কত সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে -196°C। ঠিক আছে? আচ্ছা, সুন্দরবনের পরিবেশগত সমস্যা 5 মার্কসের জন্য আসবে।
আচ্ছা, এবার আমাদের চিত্র অঙ্কন আমি আগেই বলেছিলাম, ঠিক আছে? এখানে আমি আমাদের লিঙ্ক অ্যাটাচ করে দেবো, এখানে ক্লিক করলেই তুমি কিন্তু আমার ভিডিওতে চলে যেতে পারবে, ঠিক আছে? 7-8 মিনিটের মধ্যে ভিডিও ছিল, তার মধ্যে আমি সমস্ত ডায়াগ্রাম গুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, কি কি আদর্শ নিউরন সব থেকে ইম্পর্টেন্ট, এটাই সম্ভবত এবার চলে এসছে, ঠিক আছে? পেপারটা যদি আমার বাবা করে থাকতো তাহলে আমি অলরেডি নিয়ে বলে দিতে পারতাম, ঠিক আছে? বাট করেনি, তাই বলছি 99% প্রবাবিলিটি, ঠিক আছে? 1% ছেড়ে দিলাম আমি। এটা হলে তো পুরোপুরি পার্সেন্টেজ দেয় না, সেও তো 1% রেখে দেয়, আমি তাহলে কেন দেবো? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্রোমোজোম প্রতিবর্ত পথ, আমি বলবো প্রতিবর্ত পথ বা ক্রোমোজোম, এই তিনটে করে যাও না, এই তিনটের মধ্যে থেকে একটা পেয়েই যাবে, নিউরন পেয়েই যাবে, ঠিক আছে? তাও ঠিক আছে। আচ্ছা, তাছাড়া যদি করতে চাও তাহলে মেটাফেজ অ্যানাফেজ। দেখো তোমরা না এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যাদের একটু প্রিপারেশন ভালো আছে, তোমরা ছবিগুলো প্র্যাকটিস করে যাও। কেন বলো তো? যদি তোমাকে বললো যে প্রোফেজ দশায় কি ঘটে সেটা বর্ণনা করতে, তুমি একটুখানি লিখলে, লেখার পর যদি একটা ছবি এঁকে দাও, তোমার নাম্বার কাটার কোনো চান্সেসই থাকবে না। তাহলে কোয়েশ্চেন এরকম থাকতে পারে, কিরকম ভাবে কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, আমি বলেছি যে প্রত্যেকটা দশার সম্পর্কে পড়াশোনা করতে। এবার তোমাকে বললো প্রোফেজ এবং টেলোফেজ এই দুটো পরস্পরের বিপরীতধর্মী কি করে, ঠিক আছে? এই দুটো পরস্পরের বিপরীতধর্মী কি করে এটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে। তখন তাহলে তোমাকে বলতে হবে প্রোফেজে কি কি ঘটে এবং টেলোফেজে কি কি ঘটে। এরপরে আমরা দেখবো বংশগতি থেকে ডেডিকেটেডলি 5 নম্বরের কি কি কোশ্চেন গুলো আসতো। আমাদের দ্বিসংকর জনন থেকে একটা কোশ্চেন দেবে, কি দেবে কেউ জানে না, ঠিক আছে? থ্যালাসেমিয়া, লিঙ্গ নির্ধারণ থেকে কোশ্চেন দিতে পারে। এবার দেখো এখানে আমি বললাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ক্রসের মাধ্যমে দেখো কোশ্চেন এরকম দিতে পারে যে একটা সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতার কি কোনো ভূমিকা আছে, তাহলে সেই কোশ্চেন আর এই কোশ্চেনটার কিন্তু উত্তর একই হবে, সমস্ত কিছু একই, ঠিক আছে? কিন্তু কোশ্চেনটা কিন্তু বদলে গেল। তাহলে আমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমাদের কি চাই? আমাদের বংশগতির চ্যাপ্টারে কনসেপ্ট চাই আমার। তাই কিন্তু আমি বলছি যে কনসেপ্ট যেন সবার ক্লিয়ার থাকে আমাদের বংশগতি চ্যাপ্টার থেকে। আর ছাড়ার তো কোনো কোশ্চেন নেই, কারণ আমাদের কিন্তু অনেক নম্বরের কোশ্চেন আসবে বংশগতি থেকে। আচ্ছা, তারপর আমাদের একইভাবে বর্ণান্ধতা আসতে পারে, গিনিপিগের কথা আসতে পারে, আমি আর আলাদা করে মেনশন করছি না কিছু, ঠিক আছে? এগুলো পড়ে নেবে, তোমরাও জানো যে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য চ্যাপ্টার থেকে ডেডিকেটেডলি 5 নম্বরের কি কি কোশ্চেন আসতে পারে? আমাদের কোষ বিভাজনের মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্য আসতে পারে, 5 না দিলেও আমাদের 3 নম্বরের জন্য আসবে এটা, ঠিক আছে? তারপর ফার্নের অনুক্রম খুব ইম্পর্টেন্ট, তাহলে ফার্নের অনুক্রম বা অযৌন জননের 5টা পদ্ধতি এবার কিন্তু আসতে পারে খুবই, ঠিক আছে? ক্রোমোজোম, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, এটা থেকে কিন্তু আমাদের যদি 5 নম্বর নাও আসে তাহলে কিন্তু আমাদের 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। সেন্ট্রোজোমের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ডারউইন ল্যামার্কবাদের মতবাদের তুলনা ও পার্থক্য, ঠিক আছে? পার্থক্য পড়লেই কিছুটা তুমি তুলনার আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? আর তুলনার মধ্যে যেরকম আমাদের কি জিরাফের গলা নিয়ে আমাদের একটা তুলনা ছিল, এগুলো কিন্তু আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? নিষ্ক্রিয় অঙ্গের প্রমাণ, এটা কিন্তু আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমাদের সুন্দরী গাছের লবণ সহন, উটের জল ক্ষয় রোধে আরবিসি, রুই মাছের পটকা, মৌমাছির নৃত্য, এগুলো কিন্তু আমরা ভালো করে পড়বো। অভিযোজনের পাঠ থেকে কিন্তু একটা কোশ্চেন মাস্ট আসেই প্রত্যেক বছর, এবারেও আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্রের শব্দচিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলছি তো নাইট্রোজেন চক্র দেখলেই একদম ভালো করে পড়ে ফেলবে, ঠিক আছে? নাইট্রোজেন চক্রে কিন্তু আমি এতগুলো স্টার মেরে দিলাম, এ নাও, ঠিক আছে? এটা কিন্তু পড়বেই পড়বে। আচ্ছা, তারপর কি আমাদের দূষণ ও সংরক্ষণ, সুন্দরবনের সমস্যা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মিষ্টি জলের উৎস দূষণের ফলাফল, হটস্পট ঘোষণার শর্ত, এই পার্ট থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। জেএফএম কিন্তু আমাদের জন্য এবার খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, ঠিক আছে? তাহলে জেএফএম পিভিআর এর ভূমিকা কিন্তু পড়বে ভালো করে। আর তাছাড়া হৃৎপিণ্ডের কথা ভালো করে পড়বে, এখান থেকে যদি আমাদের ব্রড কোয়েশ্চেন নাও দেয় এবার কিন্তু তাহলে আমাদের শর্ট কোয়েশ্চেন এই পার্ট থেকে দেবে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থানগত যে আলোচনা, সেটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে এই পার্টটা কিন্তু আমাদের যেন রেডি হয়ে যায়। তাছাড়া অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়ে ফেলবে। তোমাদের সাঁতরার বইতে কিন্তু দেখবে এর একটা পার্থক্য দেওয়া আছে, সেটা কিন্তু একদম ভালো করে রপ্ত করে ফেলবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আজকের আমাদের এই সাজেশন এই অবধিই ছিল। ভালো করে সাজেশনগুলোকে রেডি করো, নিজের প্রিপারেশনটাকে বুস্ট আপ করো। যা কোয়েশ্চেন দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? 100% না, 100% নয়, তাহলে যতটা সম্ভব ততটাই পাবে। সবাই যেরকম সাজেশন দিচ্ছে, আমার সাজেশনে তাদের থেকে হয় বেশি পাবে, নাহলে তাদের সমান সমান পাবে, ঠিক আছে? কম কিছু পাবে না, কারণ আমি সাজেশনটা অনেক খেটে বানিয়েছি, ঠিক আছে? সব রকম বই ঘেটেছি, তারপর টেক্সট বুক দেখেছি, রায়ান মার্টিনের যে ক্লাসিফায়ার সাজেশন দেয় সেটা দেখেছি, আমাদের যে টেস্ট পেপার গুলো ছিল প্রত্যেকটা টেস্ট পেপার অ্যানালাইজ করেছি, সেখানে পেন্সিল দিয়ে মার্ক করে করে রেখেছি যে এই কোশ্চেনটা কতবার আসছে, ওই কোশ্চেনটা কতবার আসছে, ঠিক আছে? পুরোনো বছরের কোশ্চেন গুলো ঘেটেছি, অনেক খাটাখাটনি করে তারপর এই কোশ্চেনটা বানানো হয়েছে, ঠিক আছে? তো a lot of efforts have been made টু মেক দিস সাজেশন। তো এটা বৃথা যাবে না, বিগত 3 বছরও যায়নি, যা সাজেশন দিয়েছি তার মধ্যে থেকেই কোয়েশ্চেন এসছে। তাই ভরসা রেখে তোমরা পড়তে পারো, এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি রেডি করে যাও তোমাদের অবশ্যই একটা ভালো নাম্বার আসবে। তো টাটা আজকের জন্য, থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এই সাজেশনগুলোকে ডাউনলোড করার যে পিডিএফ, সেই পিডিএফটা এদের আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, একটা ড্রাইভ ড্রাইভের লিঙ্ক, যেটা তোমরা ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবে, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে কোন প্রসেসে দিলে আমার সুবিধা হচ্ছে সেটা আমি দেখে নেবো নিচে, তো সেই বেসিসে আমি সেটা আপডেট করে দেবো।
কমেন্ট বক্সটা চেক করবে, কমেন্ট বক্সে আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আমাদের লিঙ্কটা, ঠিক আছে? তো টাটা আজকের জন্য, ভালো করে পড়াশোনা করো, অবভিয়াসলি পরীক্ষা ভালো হবে।